এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দারুণ এক ব্যস্ততা চলছে। বিভিন্ন দলগুলোর মধ্যে, বিভিন্ন নেতাদের মধ্যে দারুণ টেনশন চলছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো এই রঙ্গমঞ্চে রাজনীতির এই দোলাচলে কে কোন পক্ষে গেল, কোন দল কোন দলে গেল চলুন একটু দেখা যাক। বড় পরিসরে আমরা কিন্তু দুটি সমীকরণ দেখতে পাচ্ছি। এক, ঘরের ছেলে ঘরে ফিরেছে, মানে এনসিপি তার অরিজিন অর্থাৎ জামাতে ফেরত গেছে। দুই, জোট আগের জোটেই আছে। আমি বিএনপি জামাত জোটের কথা বলছিলাম, আপনারা নিশ্চয়ই ধরতে পেরেছেন। 2025 সালের শেষের দিকে বড় চমক ছিল এনসিপি জামাতের সাথে যোগদানের ঘোষণা। কেন জানি না, অনেক লালবদর এবং লালবদ্রী আপারা ভাইয়ারা একেবারে হার্ট ফেল করার মতো অবস্থা, মানে ওনাদের দেখে আমাদের হার্ট ফেল করার মতো অবস্থা। মানে ওনারা এতদিনও বুঝতে পারেননি যে এনসিপি আসলে জামাতের পেট থেকে জন্ম নেওয়া একটি শিশু দল। কি আশ্চর্য! তো এই ঘোষণায় তুমুল হইচই পড়ে গেল এনসিপির ভেতরেও। এনসিপির ভেতর থেকে তৎক্ষণাৎ 30 জনের একটি দল দলের আহ্বায়ক নাহিদের কাছে একটি চিঠি দিয়ে এর প্রতিবাদ জানায়। এবং এর পরপরই আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এনসিপির চেনা নারী মুখগুলো একে একে পদত্যাগ করতে লাগলেন। আমরা দেখলাম নীলা ইসরাফিল, জারা, তাসনিম জারা, তাসনোভা, তাবাসসুম, তারা একে একে পদত্যাগ করলেন এবং তাদের সাথে সাথে আপনারা যদি খেয়াল করে থাকেন দেশের বিভিন্ন জেলায় আরো অনেক পরিচিত অপরিচিত নারী মুখও দেখলাম যে পদত্যাগ করছেন। একটু লক্ষ্য করে দেখলাম যে এই 30 জনের তালিকার মধ্যে কিন্তু তাবাসসুম ছাড়া যারা পদত্যাগ করেছেন তারা কেউ ছিল না। এই নারী নেত্রীরা তাদের পদত্যাগ করার কারণ হিসেবে এনসিপির জামাতে জয়েন করার কথা উল্লেখ করলেও সাথে সাথে উঠে এসেছে এনসিপির ভেতরের অনেক অজানা তথ্য এবং তাদের চুরি ডাকাতের কথা। যেমন ধরুন, নীলা ইসরাফিল এক টকশোতে গিয়ে কি বললেন? তিনি বললেন যে শেখ হাসিনাই ঠিক ছিলেন, এরা সবাই জামাতের নাতিপুতি। নীলা ইসরাফিল আরো কি বললেন? বললেন যে আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো এবং সে কারণেই আবু সাইদার মুগ্ধকে খুন করা হয়েছে। আপনারা যারা এখনো লাল আন্দোলনে বিশ্বাস করেন তারা কি ভাবছেন নীলা ইসরাফিলের এই কথা শোনার পরে? তো যাই হোক, এরা সবাই কেন পদত্যাগ করলো, মানে নারীরা? এনসিপি যে একসময় জামাত শিবিরে মিশে যাবে, এই নারী নেত্রীরা কি এটা বোঝেননি? এটা হতে পারে? আমার মনে হয় না। এরা সবকিছুই জানতো, কিন্তু জামাতের সাথে জোট করলে সিট ভাগাভাগিতে সবচেয়ে আগে বাদ যাবে নারীরা, এই হুঁশ হওয়াতেই কি তারা নড়ে চড়ে বসেছে? পদত্যাগ করার পরে তাসনিম জারার মতো তারা তো স্বতন্ত্র হিসেবে ঘোষণাও দিতে পারতো, সেটাও তারা দিল না। তাদের নিজ এলাকায় তাদের কি সে সুনাম নেই, নাকি তাদের কনফিডেন্স নেই? এটিও আমি ঠিক বুঝতে পারলাম না আসলে। অন্ততপক্ষে তাবাসসুমকে আমি মনে করেছিলাম, আমি দেখেছিলাম যে তার নির্বাচনী এলাকায় প্রচারণা চালাতে, সেও কেন ব্যাক অফ করলো, এটাও আমাদের এক সময় হয়তোবা আমরা জানবো, এখন আমরা জানি না। আবার দেখুন, এদের কেউ কেউ কেন বিএনপিতে যোগ দিতে চাইলো না, এটাও কিন্তু একটা প্রশ্ন। নূরের দলের রাশেদ যদি বিএনপিতে যেতে পারে, বিএনপি যদি তাকে নিতে পারে, এই নারীরা তো মনে হয় যদি বিএনপিতে যেতে চাইতো বিএনপি মনে হয় মানা করতো না। তো এই প্রশ্নগুলোর উত্তর আপনারা যত সহজ ভাবছেন, আমরা আমাদের ইনিশিয়ালি যত সহজ মনে হচ্ছে, এগুলো খুব সহজ নয়। এক সময় আমরা এসবের মধ্যে এইসব ডিসিশনের পেছনে কি রয়েছে সেগুলো আমরা একসময় জানতে পারবো। তাসনিম জারার স্বতন্ত্র হিসেবে দাঁড়ানোর কথা বলছিলাম, এই 2-3 ঘন্টা আগে ঘোষণা আসলো যে তাসনিম জারারও মনোনয়ন নাকি বাতিল হয়ে গিয়েছে। আন্দোলনের প্রতিটি পদক্ষেপে কঠিন ভূমিকা রেখে এই নারীদের এভাবে ঝরে পড়া আমার কাছে কিন্তু খুবই দুঃখজনক লাগছে। নারী কমিশন এবং তাদের রিপোর্ট নিয়ে ইসলামিক দলগুলোর হুঁশিয়ারির পরে এনসিপির এই নারী নেত্রীরা কি কোনো প্রতিবাদ জানিয়েছিল? আমার নজরে পড়েনি। প্রতিবাদ করা দরকার ছিল, তাহলে হয়তো আজকে তাদের এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। মজার কথা হলো, পদত্যাগ করেনি একমাত্র সামান্থা শারমিন। সে বলেছে নারী নেত্রীরা কেন পদত্যাগ করেছে সেটা সে বুঝতে পেরেছে, কিন্তু তারপরেও সে পদত্যাগ করবে না।
কোনো একটা বিশেষ কারণে, আমি ঠিক সে কারণটি বুঝিনি। আপনাদের একটু স্মরণ করিয়ে দেই, সামান্থা শারমিন হলো সেই নারী যিনি এক টক শোতে বলেছিল পুরুষ, নারী ও বাচ্চাদের পোশাক কি হতে পারে তা কমিটি গঠন করে দিবে। হ্যাঁ, সেজন্য কমিটি থাকা উচিত। পোশাক নিয়ে এই সুরে কারা কথা বলে? সামান্থা শারমিন ছাত্রী সংস্থার সদস্যদের মতো নিজেকে মেনে নিয়েছেন, মনোনয়ন চাননি, আড়ালে থেকে কাজ করবেন, এই সব কিছু মেনে নিয়েছেন বলে হয়তোবা তিনি এখনো এনসিপিতে আছেন, এটাই আমি মনে করছি। তো যেটা দাঁড়াচ্ছে, এনসিপি এখন নাহিদের তত্ত্বাবধানে জামাতে যোগ দিয়েছে এবং তার সাথে আছে সার্জিস, হাসনাত, হান্নান মাসুদ এরা। দুই উপদেষ্টার একজন আসিফ সজীব প্রথমে ঘোষণা দিয়েছিল সে একাই লড়বে, কিন্তু সেও এখন এনসিপিতে জায়গা করে নিয়েছে। আরেক উপদেষ্টা মাহফুজ আলম, সে বলেছে সেও নাকি খুবই রাগ করেছে জামাতের সাথে জোটের এই ব্যাপারে এবং সে এই এনসিপির সাথে আর নেই। মজার কথা কি জানেন? মজার কথা হলো মাহফুজ আলমের ভাই কোটি টাকার মালিক, সে এনসিপির হয়ে মনোনয়ন কিনেছে। সো চমকই চমক। এদিকে আমরা যদি বিএনপির দিকে তাকাই, বিএনপির ভেতরে মনে হয় কিছুটা সংকট বিভাজন দেখা দিয়েছে, কেননা সেখানে অনেকে মনোনয়ন পাবে বলে আশা করেছিল, সে আশা তাদের পূরণ হয়নি। এই কারণে তারা কি করেছে, তাদের থেকে তারা প্রায় 2 শতাধিক নেতাকর্মী স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র জমা দিয়েছে। এতে বিএনপির সেন্ট্রাল লেভেলের লোকজন অনেক মানে মাইন্ড করেছেন অথবা মনক্ষুণ্ণ হয়েছেন, যেটাই আপনারা বলুন না কেন। তো কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করার কারণে তারা রুমিন ফারহানা সহ প্রায় অনেককে দল থেকে বহিষ্কার করেছে। এসব নাটকের মধ্যে জামায়াতের আমির শফিকুর রহমান তারেক রহমানের সাথে দেখা করতে গিয়ে, পোস্ট খালেদা মৃত্যু, তারেক রহমানের সাথে দেখা করতে গিয়ে ওখান থেকে বের হয়ে বলেছেন যে তারা দুদল সম্মত হয়েছেন দেশ গড়ার কাজে একসাথে কাজ করবে। নির্বাচনের আগে এ ধরনের ইঙ্গিত দেওয়া মানে কি তারা জাতীয় সরকারের দিকে যাচ্ছে? তার মানে কি দাঁড়াচ্ছে? এলাকা ভিত্তিক প্রার্থী কে কতটা সিট পাবে এগুলো সব অলরেডি নেগোশিয়েটেড। তাই যদি হয়ে থাকে তাহলে টাকা দিয়ে সময় নষ্ট করে নির্বাচন করার দরকারটা কি? এদিকে তারেক জিয়া নাকি ডাকসু নেতৃবৃন্দকে ডেকে বলেছে সবাই একযোগে কাজ করতে হবে। তো ডাকসু নেতৃবৃন্দরা কারা? জামাত শিবির। তাহলে সবকিছু দেখে আমাদের কি আর বলার অপেক্ষা রাখে যে তেলে জলে মানে জামাত আর বিএনপি এক হয়ে গেছে? অপেক্ষা রাখে না কিন্তু। তো এত কিছুর মধ্যে আমার কিন্তু সমীকরণ মিলছে না। হ্যাঁ, মানে জুলাই অগাস্টের সন্ত্রাসের মূল কারিগর ছিল জামাত শিবির। সবকিছু গুছিয়ে এনে এমন একটা পরিস্থিতি করলো, তারা মোটামুটি বুঝে গিয়েছিল যে তারা ক্ষমতায় যাচ্ছে। তো এখন তারা হঠাৎ সবকিছু তারেক জিয়ার হাতে ছেড়ে দিবে। মানে তারা স্বপ্ন দেখলো যে তারা এদেশের শাসন ক্ষমতায় যাচ্ছে, এদেশকে ইসলামিক বাংলাদেশ বানাবে, এবং হঠাৎ করে তাদের এই স্বপ্ন ভেঙে যেতে দেখবে। এই হিসাবটাই আমি বুঝতে পারছি না। মানে তারেক জিয়ার যখন দেশে ফেরার সম্ভাবনা টা একটু টলমলে ছিল, তখন তারা বুঝে গিয়েছিল যে তাদের মোটামুটি দেশ শাসন করার ক্ষমতায় যাচ্ছে তারা। কিন্তু হঠাৎ করে তারেক রহমানের এই আগমন এবং এই আগমনের পিছনে যে শক্তি, এগুলো সবকিছু বুঝে জামাত কিন্তু এখন একটু দিগ্ভ্রান্ত। তারা জানে যে এবার যদি তারা এই সুযোগ হারায়, যে সুযোগের জন্য তারা 54 বছর ধরে অপেক্ষা করছে, এই সুযোগ আর তারা কখনোই পাবে না। সুতরাং আমি এখনো একটু সন্দিহান আছি যে তারা আসলেই সবকিছু মেনে নেবে কিনা, তারা অন্য কাউকে ক্ষমতায় যেতে দেবে কিনা। তো সে কারণে আমি আপনাদের সবাইকে বলবো, আমার মতো এখনই কোনো সিদ্ধান্তে না এসে আমরা চলুন দেখতে থাকি ঘটনা কোন দিকে যায়। আর এদিকে আওয়ামী লীগ কিন্তু মাঠে নেই। জামাতের আমির শফিকুর রহমান আওয়ামী লীগের নেতাকর্মীদের ডাক দিয়ে বলেছেন যে আমাদের দলে চলে আসো। কি অডাসিটি! আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন তার কর্মী ও সাপোর্টাররা যেন কেউ ভোট দিতে না যায়। আমি আমার পরিচিত একজনকে এই কথা বলাতে তিনি আমাকে বললেন ওনার তো সে কথা বলার দরকার নেই, উনি নাই, আমরা ঘরে বসে থাকবো, আমরা ভোট দিতে যাব না। অর্থাৎ শেখ হাসিনা না বললেও আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে না। এটাই আমি বুঝলাম আমার ভোট আমি দিব, কিন্তু নৌকা ছাড়া কিসের ভোট?
আওয়ামী লীগ কখনো ভোট বর্জনে বিশ্বাস করেনি, ভোট বর্জন করেনি, কাউকে ভোট বর্জন করতে বাধা দেয়নি, কোনো দলকে নির্বাচনে নিষিদ্ধ করেনি। প্রতিটি নির্বাচনই ইনক্লুসিভ ছিল, সবাই অংশগ্রহণ করেছিল, কিন্তু অর্ধেক পথে এসে কোনো কোনো দল বিএনপি এবং অনেকেই বর্জন করেছিল। সেটা আওয়ামী লীগের দোষ না। কিন্তু এখন দেশের অর্ধেক ভোটারকে বাদ দিয়ে যে নির্বাচনের কথা হচ্ছে, সেটা কি কখনো গ্রহণযোগ্য হবে আমার কাছে, আপনার কাছে, বা বিদেশি কূটনৈতিকদের কাছে, বা পরাশক্তিগুলোর কাছে, বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য হবে? কখনোই না। কিন্তু সে কারণে সবাই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করুন, প্রতিহত করুন। একটা ইনক্লুসিভ নির্বাচন আমাদের হতেই হবে। সবাই ভালো থাকবেন। জয় বাংলা।